আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকের গণিতের ৩ নম্বর ক্লাসে সবাই প্রাণবন্ত রয়েছেন। আশা করছি ক্লাসটি ভালোভাবে শেষ করবেন এবং পুরা ক্লাসটি নোট করবেন। পুরা ক্লাসটি নোট না করলে এই ক্লাস থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন না, এবং এইটা হয়তো এখন ভালো লাগবে, কিন্তু এইটা আপনাকে পরীক্ষার সময় খুব বেশি কাজে দিবে না। পরীক্ষার সময় যদি আপনাকে আবার বই থেকেই রিভিশন দিয়ে যেতে হয়, তার মানে আপনার প্রস্তুতিটা ভালো না। এজন্য মেন জিনিসগুলো আপনি নোট করে রাখবেন, ক্লাস যখন করবেন তখনই। ওকে, আচ্ছা, আজকের ক্লাস শুরু করছি। শুরু করার আগে বলছি যে আজকেই কিন্তু আপনারা পরীক্ষার জন্য রুটিন পেয়ে যাবেন। পরীক্ষার রুটিনটা খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এই রুটিনে আপনার পরীক্ষা দিলে আমাদের যে 24টা ক্লাস রয়েছে, আমি যদি বলি আমার গণিতের 24টা যে ক্লাস, আমার প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম পাবেন, এবং ওই এক্সামে 15 মার্ক তো আমার ক্লাসের উপরে থাকবে, আর 15 মার্ক থাকবে কিন্তু আমাদের এই বইটি থেকে, আর 15 মার্ক থাকবে আমাদের অল ইন ওয়ান যে কোয়েশ্চেন ব্যাংক। তার মানে আমাদের গত যে আপনাদের জন্য 75 দিনের জব জার্নি ছিল, সেখানে যে বাছাইকৃত 1000টা প্রশ্ন ছিল গণিতের অংশের, সেই 1000টা প্রশ্নের মধ্যে ক্লাস বাই লেকচার কিন্তু রুটিনে দেওয়া থাকবে, সে অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে। আপনারা অবশ্যই কি করবেন, রুটিনটা আজকেই ডাউনলোড করে রাখবেন, যখনই দিয়ে দেওয়া হবে, এবং ওই রুটিনটা ভালো করে দেখে নেবেন, সে অনুযায়ী প্রস্তুতি নেবেন। তবে হ্যাঁ, সবাই পরীক্ষা দিতে পারবে না, ক্লাসগুলো কিন্তু সবাই করতে পারতেছেন, পরীক্ষা তারা দিতে পারবেন। এই বইটা না হলে তো পরীক্ষা দিতেই পারবেন না। সো এই পরীক্ষা যেহেতু এই বই থেকে 15 মার্ক করে থাকবে, এই বইটা আপনার সংগ্রহ করতে হবে। আর এই বইটা আপনি যখন ক্রয় করবেন, ক্রয় করার পরেই কিন্তু আপনাকে একটা প্রিমিয়াম গ্রুপে নিয়ে যাওয়া হবে, প্রাইভেট পেইড গ্রুপ আর কি, মানে টাকা ছাড়াই ওই গ্রুপে আপনাকে নিয়ে নেওয়া হবে। সেই গ্রুপে যাবতীয় এবং আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে কোর্সের, সেখানে আপনি ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন। তাহলে শর্ত কি, বইটা নিতে হবে, দ্রুত বই নিয়ে নেবেন। আর কথা বলবো না, এখন আমি চলে যাব আজকের ক্লাসের টপিকে। আজকের ক্লাসের আমাদের পড়ার টপিক হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের যদি সংজ্ঞা দিতে বলা হয়, অনেকে অনেকভাবে দিবে, যে যে সংখ্যাকে লব এবং হরের অনুপাত আকারে প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে, আরও হাবিজাবি অনেক কিছু। কিন্তু লব আর হর আকারে বলছে, এবার লব আর হরের আবার যখন সংজ্ঞা জিজ্ঞেস করা হবে, সাপোজ এই প্রশ্নগুলো আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, আপনাকে যদি এই প্রশ্নটা আবার করা হয়, তার মানে যখন আপনি ইন্টারেস্টে দেখাবেন গণিতে, তখন এরকম টুকিটাকি প্রশ্নগুলো করবে, লব আর হরের আবার তখন সংজ্ঞা ধরবে। তো সবচেয়ে ভালো হবে আপনি একটা খুব সহজ ভাষায় সংজ্ঞা দিবেন। আমি বলছি, আপনারা লিখে নেন। কোনো পূর্ণ সংখ্যার অংশকে প্রকাশ করাকে ভগ্নাংশ বলা হয়। তার মানে আবার যদি বলি এটাকে আরেকটু গুছিয়ে, যে একটি পূর্ণ সংখ্যার কোনো একটি অংশকে ভগ্নাংশ বলে, একটা পূর্ণ সংখ্যার কোনো অংশকে ভগ্নাংশ বলে। তার মানে একটা পূর্ণ সংখ্যার একটা অংশকে, ভগ্নাংশকে যদি আমরা ভাঙি তাহলে কি জিনিসটা পাচ্ছি একটু দেখি। আমাদের এখানে এটাকে সন্ধি যোগে এই শব্দটা গঠিত হয়েছে, ভগ্ন যোগ অংশ। যদি আমি ভুল না করি, আমি গণিত পড়াই, আমি বাংলা এত কিছু জানি না। এই ভগ্ন, নর পরে অ একটা অ স্বরধ্বনি আছে, তো অ আর অ যোগ হয়ে আ হয়েছে, এখান থেকে ভগ্নাংশ হয়েছে। তো এজন্যই বলা হয়েছে একটি পূর্ণ সংখ্যার যে অংশ, পূর্ণ সংখ্যার অংশকে ভগ্নাংশ বলে। অংশকে কি বলা হয়? ভগ্নাংশ বলে। ওকে, একটি পূর্ণ সংখ্যার অংশকে ভগ্নাংশ বলে। তাহলে এই যে ভগ্নাংশ যে বলল, তার মানে আমরা একটা পূর্ণ সংখ্যাকে ভাঙতেছি, একটা পূর্ণ সংখ্যাকে ভাঙতে হবে। কি হবে? একটি পূর্ণ সংখ্যাকে ভাঙতে হবে। একটা পূর্ণ সংখ্যাকে আমি ভেঙে ফেলবো, ফেলে, যেমন ধরেন আমি একটা আমার সংখ্যা, একে আমি 2 ভাগ করলাম। একে কয়টা ভাগ করেছি? 2টা ভাগ করেছি। এই 2টা ভাগ করার মধ্যে 2টার থেকে আমি একটা নিচ্ছি। এইটাকে যখন সংখ্যায় প্রকাশ করব, তখন তাকে আমি লিখব 1/2। এটা 1/2। এইকে আমরা বলবো একটা ভগ্নাংশ সংখ্যা। আমি 1 থেকে 1-এর একটা অংশকে নিলাম। 1-এর কত অংশ নিলাম? 1কে প্রথমে আমি 2 ভাগে ভাগ করে ফেলেছি, ওই 2 ভাগ থেকে আমি 1 ভাগ নিয়েছি, তাহলে 2 ভাগের 1 ভাগ নিয়েছি। এটাকে আমরা বলতেছি হাফ, অর্ধেক, 1/2। তাহলে আমরা বলতে পারি ধরেন 5/7। এই যে নিচে যেটা থাকে সেটা মোট ভাগ সংখ্যা।
এই নিচে যেটা থাকে সেটা হচ্ছে মোট ভাগ সংখ্যা, আমার মোট অংশ। তাহলে এখানে মোট অংশ কত? মোট অংশ হচ্ছে আমার 7 ভাগ। আর এই মোট অংশের উপরে যেটা থাকে, নিচে থাকতেছে যেটা, সেটা হচ্ছে মোট অংশ। উপরে যেটা থাকে এটা হচ্ছে আমার খণ্ডিত অংশ। খণ্ডিত অংশ যেটা আমাদের মানে বলতে পারি যে আমরা যেটাকে পেয়েছি, যেমন 7 ভাগের 5 ভাগ, এইটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে আমার 5 আমার কাছে আছে। যদি বলি যে আমার কাছে 5/7 অংশ টাকা আছে, আমার কাছে 5/7 অংশ আছে, আর বাকিটা আছে আমার ভাইয়ের কাছে। আমি বললাম আমার কাছে টাকা আছে, আমার কাছে 5/7 অংশ টাকা আছে, বাকিটা ভাইয়ের কাছে। এই দেখেন, এই যে আমরা এটার প্র্যাকটিক্যাল প্রয়োগটা দেখি। আমার কাছে 5/7, বলতেছি 5/7, এইটাকে খুব ভালোভাবে বুঝবেন যে মোট টাকাকে আপনারা ভাগ করে ফেলছেন 7টা ভাগ। এই 7 ভাগের মধ্যে আমার কাছে আছে 5 ভাগ, তাহলে 5/7, তার মানে আমার কাছে টাকা আছে 5 ভাগ, আর ভাইয়ের কাছে তাহলে বাকি অংশ। তাহলে 7 ভাগের 5 ভাগ যদি আমার কাছে থাকে, তাহলে 7 ভাগের মধ্যে আর বাকি থাকলো 2 ভাগ, আমার ভাইয়ের কাছে আছে হচ্ছে 7 ভাগের 2 ভাগ। এটা কিভাবে আসে? ওই যে বাকি অংশ, মোট আমরা ধরি 1 অংশ, মোট ইকুয়াল 1, 1 থেকে যদি 5/7 বিয়োগ করেন তাহলেই হয় কিন্তু 2/7। তো এই বিয়োগটা আপনাকে বাঁচায় দিবে যদি মেন জিনিসটা আপনি বুঝতে পারেন যে ভগ্নাংশের নিচে থাকে মোট অংশ, এই মোট অংশের মধ্যে কত অংশ আছে এইটা হচ্ছে উপরে থাকে, এবং এটাকে বলা হয় হচ্ছে আমার লব, নিউমারেটর। আর নিচে যেটা মোট অংশ সেটাকে বলা হয় হর। তাহলে হর কাকে বলে? একটা ভগ্নাংশের নিচে যেটা থাকে মানে মোট অংশ, মোট যে কয় ভাগ রয়েছে তাকেই বলা হয় হর, মোট পরিমাণ। হর হচ্ছে একটা ভগ্নাংশের মোট পরিমাণ হচ্ছে আমার হর, আর হচ্ছে ভগ্নাংশের যে খণ্ডিত অংশটা রয়েছে সেটাকে হচ্ছে আমার লব। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা চৌবাচ্চার পানি আছে, পানি আছে আমার হচ্ছে 13 ভাগের 7 ভাগ। এখন যদি বলা হয় ওই চৌবাচ্চা খালি আছে কত, তাহলে খালি আছে হচ্ছে আমার 13 ভাগের 7 ভাগ যদি পানি থাকে, 13 ভাগের অবশিষ্ট আছে 6 ভাগ, তাহলে 6/13। আপনাকে আর বিয়োগটা করতে হবে না, এইটা হচ্ছে জরুরি। এবারে আসেন, এই যে ভগ্নাংশ আমরা দেখলাম, ভগ্নাংশের মেন জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশে হর আর লব, হর হচ্ছে যেটা মোট অংশ যেটা থাকে নিচে থাকে মোট অংশ। এই ভগ্নাংশকে আমরা এখন একটু ক্লাসিফিকেশনে যাব যে কত রকমের ভগ্নাংশ আছে। ভগ্নাংশকে প্রথমে যদি আমরা ক্লাসিফিকেশনে যাই, সবার আগে ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা অসাধারণ, যেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তার মানে রেডিক্স পয়েন্ট থাকবে, দশমিক এই পয়েন্ট থাকবে, যেটাকে ইংরেজিতে রেডিক্স পয়েন্ট বলে, আমরা দশমিক পয়েন্ট বলি, যেহেতু সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এই ভগ্নাংশের যে সাধারণ ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই 2 ভাগটা হচ্ছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে আপনার অপ্রকৃত ভগ্নাংশ। এখন কেন এটার নাম প্রকৃত দেওয়া হয়েছে, কেন অপ্রকৃত দেওয়া হয়েছে, চলেন এটা আমরা একটু দেখি। অপ্রকৃতকে আরেকটা নামে বলা হয়, ডাকা হয়, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র রূপ দেওয়া যায়, আর একটা রূপে তৈরি করা যায় যেটাকে মিশ্র বলে, ওইটাও আমরা দেখতেছি। মিশ্র কিভাবে মিশ্র করে আমরা দেখব। তো প্রকৃত ভগ্নাংশ, ধরেন আপনাকে আমি লিখলাম 5/7, আপনাকে কি বলবেন? এটা 7 ভাগের 5 ভাগ লিখলাম হচ্ছে, ধরেন লিখছি হচ্ছে 9/13, তার মানে 13 ভাগের 9 ভাগ। নিচে থাকে মোট আর উপরে হচ্ছে খণ্ডিত অংশ। কোন সময় যদি আমি লিখছি 5/3, তাহলে মোট অংশ হচ্ছে 3 ভাগ, মোট হয়ে গেল 3 ভাগ, আর উপরের খণ্ডিত অংশ হয়ে গেছে কত? খণ্ডিত অংশ হয়ে গেছে 5 ভাগ। আজব একটা ঘটনা ঘটে গেছে না? আপনার কাছে আছে মোটই 3 ভাগ, আমি আপনার কাছে চাইলাম আমাকে 5 ভাগ দেন, আপনি বললেন এটা কেমনে সম্ভব? এটা সম্ভব না, এটা প্রকৃত না, অপ্রকৃত জিনিস,
ঠিক আছে, তার মানে আপনার কাছে যা আছে তার চাইতেও কয়েক গুণ বেশি জিনিস আমি দাবি করতেছি। অপ্রকৃত ভগ্নাংশতে যেটা হবে সেটা হচ্ছে আমার যে হরটা ছোট হয়ে যাবে, নিচের মোট অংশটাই কম হবে, উপরের খণ্ডিতাংশ মোট অংশের চাইতে বেশি হয়ে যাবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি হবে, যেটা আমরা মুখস্থ করতাম হর হচ্ছে লবের চাইতে বেশি, এখন আমরা ভুলে যাই যে হর বড় না লব বড়, কোনটা কোনটা ক্ষেত্রে, এটাকে আপনার মেন জিনিসটা বুঝতে হবে। মোট অংশের চাইতে যদি খণ্ডিত অংশ বড় হয়ে যায় তাহলে সেটা প্রকৃত থাকে না, অপ্রকৃত হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আমার যদি দুইটা সমান সমান হয়, 5 ভাগের 5 ভাগ, তাহলে 5 ভাগের 5 ভাগ তার মানে আমি পুরাটাই নিয়ে নিলাম। 5 ভাগের 5 ভাগ মানে আমি আর ওটাকে ভাগে করলাম না। ভাগাভাগির প্রয়োজন কখন হয়, যখন একটা জিনিসকে কয়েকটা ভাগে ভাগ করে আমি একটা অংশ নিলাম আর একটা অংশ আরেকজনকে দিয়ে দিলাম, বা কয়েকজন বন্টন করে নিচ্ছে। এখন পুরো জিনিসটাই যদি আমি নিয়ে নেই, 5 ভাগের মধ্যে 5 ভাগে যদি আমি নেই ভাই, তাহলে কাটাকাটি করে মোট 1 ভাগ ছিল, পুরো একটাই তো আমি নিয়ে নিলাম। এই যেটা এখানে বললাম যে আমরা যে ভাগ করতেছি এককে বিভিন্ন অংশে ভাগ করে ফেলি, তারপর ভগ্নাংশ। এই জন্য প্রকৃত ভগ্নাংশের ভ্যালু সবসময় একের চাইতে কম। প্রকৃত ভগ্নাংশ সবসময় একের চাইতে কম। এই যে প্রকৃত ভগ্নাংশ এইটার ভ্যালু সবসময় একের চাইতে ছোট হবে। যেমন 7 ভাগের মধ্যে 5 ভাগ, এককে 7টা ভাগ করলাম, আমি 5 ভাগ নিচ্ছি, তাহলে তো মোট পরিমাণের চাইতে আমার কাছে কম আছে, একের চাইতে তাহলে কম হবে। এটা হচ্ছে প্রকৃত। আর এখন যদি আমি 5 ভাগের 5 ভাগে আমি নিয়ে ফেলি, তাহলে সব পুরাটাই নিচে, ওটাকে তো আর ভাগ করার প্রয়োজন হয় না, তখন এটাকে পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। এখন আপনি যদি তাকে ভগ্নাংশের মধ্যেই রাখতে চান, তাহলে প্রকৃতর মধ্যে রাখতে পারবেন না, ওকে অবশ্যই অপ্রকৃতর মধ্যে রাখতে হবে। এজন্য বলা হয় যদি হর আর লব সমানও হয়ে যায় তখন সেটা আর প্রকৃত ভগ্নাংশ থাকে না, কারণ ও তো একটা পূর্ণ সংখ্যা। আপনি যখন তাকে ভগ্নাংশের মধ্যে নিতেই চাচ্ছেন তাহলে অপ্রকৃতর মধ্যে ফেলে দেন। এবার এই যে অপ্রকৃত যে ভগ্নাংশটা আছে, ধরেন অপ্রকৃতর মধ্যে আমি নিলাম 5, 3 ভাগের মধ্যে 5 ভাগ, আজব কথা, আমার তো মোট অংশই আছে 3 ভাগ, এর মধ্যে 5 ভাগ, অ্যাকচুয়ালি এটা মোট অংশের 1 গুণের চাইতেও বেশি জিনিস। যেমন আমি যদি বলি যে 3 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে তো ভাই 6 3-এর ডাবল, তার মানে অ্যাকচুয়ালি আপনার কাছে যা আছে আমি তার চাইতে বেশি ডাবল জিনিস আপনার কাছে দাবি করছি, আপনি দিতে পারবেন না, এটাকে ভগ্নাংশের রূপ দিলে হবে অপ্রকৃত। তাহলে যেটা দেওয়া যায় না সেটাকে ভগ্নাংশের রূপ দিলে হয় অপ্রকৃত জিনিস। অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি হবে, একের চাইতে বড় হবে। বুঝতে পারতেছেন কি পারতেছেন না, কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে এইটাকে এখন আমরা যদি গুণ আকারে, যেমন 5কে এই যে আমরা যে ভাগটা দিছি হর আর লব, এইটা প্রকাশ করার আরেকটা হচ্ছে, এইটার মাধ্যম হচ্ছে যে উপরের লবকে আমি হর দ্বারা ভাগ করা বোঝায়। তাহলে 5/3 এইটা মানে হচ্ছে 5কে আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 1-কে 3, অবশিষ্ট থাকতেছে 2। এই 2কে আমি তাহলে উপরে লব আকারে লিখতে পারবো, তাহলে 1/2 ভাগ করছি কত, 3 দিয়ে। এই যে প্রকাশ করার সিস্টেম সেটাকে বোঝা যায় যে 5/3, 3 ভাগের 5 ভাগ, 3 ভাগের 5 ভাগ মানে হচ্ছে 1/3 ভাগের 2 ভাগ। এটা আবার যদি আপনাকে বলি ভাই 1/3 ভাগের 2 ভাগ মানে কি, আমি তো নিচে 3 আছে মানে কি মোট ভাগ সংখ্যা 3, মোট ভাগ হচ্ছে কত 3 ভাগ, কাকে 3 ভাগ করছি, 1কে আমি 3 ভাগ করছি, তাহলে এই যে 1/2/3 মানে এক ভাগ পুরো গোটাই আমি নিছি, তাহলে 1 ভাগ মানে 1কে 3 ভাগ করছি, 1 মানে 3 ভাগ, আর এই যে 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 আর 2 কিন্তু 5 চলে আসলো। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা আর যদি প্রকৃত ভগ্নাংশ আকারে আমরা যদি লিখি তাহলে সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই যে 5/3 অপ্রকৃত রূপ, এটাকে যদি আমি 1/2/3 আকারে লিখি তাহলে সেটাকে বলবো মিশ্র। এজন্য অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র রূপ দিতে পারি। এই গেল সাধারণ ভগ্নাংশ, এর মধ্যে প্রকৃত আর অপ্রকৃত। এবার আসেন দশমিক ভগ্নাংশগুলা কোনগুলা। এখন আমরা কিন্তু আগেই বলেছি, সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার অংশকে ভগ্নাংশ বলা হয়। তাহলে অবশ্যই দশমিক ভগ্নাংশ পূর্ণ কোনো সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা না হয়ে দশমিক ভগ্নাংশের মধ্যে 2 প্রকারের পাওয়া যায়। একটা হচ্ছে আমার সসীম দশমিক,
বানান ভুল হইতে পারে, আমি বাংলার টিচার না। আর একটা হচ্ছে অসীম দশমিক, অসীম। এই যে সসীম দশমিকের মধ্যে আমার কি হইতে পারে, 0.5, 0.37, ঠিক আছে, বা 1.25, বা আমি বললাম 103.2573, ঠিক আছে। তার মানে পয়েন্টের পরে আমার নির্দিষ্ট সংখ্যক হচ্ছে অঙ্ক থাকবে, ডিজিট থাকবে। আর অসীম হচ্ছে আমার কি হবে, অসীম হচ্ছে যেমন আমি বললাম 1.333 যাইতেই আছে, অসীম পর্যন্ত যাবে, শেষ নাই। তাহলে এটাকে বলা হবে অসীম দশমিক। দশমিকগুলোও কি হবে, দশমিকগুলো হচ্ছে আমার ভগ্নাংশের মধ্যে আসবে। তাহলে এই অসীম দশমিক যে সংখ্যাগুলো রয়েছে, ভগ্নাংশের সংখ্যাগুলো রয়েছে, এটাকে আবার দুইটা ভাগ আছে, দুইটা না তিনটা ভাগ অ্যাকচুয়ালি। একটা হচ্ছে অসীমের মধ্যে আমরা কি কি নিতে পারি, অসীমের মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে আবৃত্ত, আর একটা হচ্ছে অনাবৃত্ত। তাহলে মানে অসীম লিখলাম না, একটা আবৃত্ত অসীম আর অনাবৃত্ত অসীম। আবৃত্ত জিনিসটা থাকলেই হচ্ছে আসলে অসীম পর্যন্ত যায়। আবৃত্ত অসীম কেমন, যেমন আবৃত্ত সংখ্যাকে লেখা এইভাবে, ধরেন 1.3 উপরে একটা আমি ফোঁটা দিয়ে দিছি, এটা মানে হচ্ছে একের পরে 3 চলতেই আছে, বারবার 3 রিপিট হবে, পুনরাবৃত্তি হবে। এটার আরেকটা নাম পৌনঃপুনিক, আরেকটা নাম কি, পৌনঃপুনিক। আর অনাবৃত হচ্ছে অসীম পর্যন্ত যাবে কিন্তু কোনো জিনিসে রিপিট হবে না, 1.375, 1, 2, 0, 6 ডট ডট ডট, হিসাব নাই, চলতেই আছে। ভাগ করার কারণটা কি, ভাগ করার কারণ হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছিলাম মূলদ আর অমূলদ। সেটা হচ্ছে এই অনাবৃত্ত বাদ দিয়ে এই যে যতগুলো অংশ আমরা দেখলাম, এই যে যতগুলো অংশ দেখছি, এই হচ্ছে অসীমের এই অনাবৃত বাদ দিয়ে সবগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা। কেন মূলদ, কারণ দেখেন সবগুলাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এগুলা তো দেখাই যাচ্ছে পি বাই কিউ, আর এই আবৃত্তগুলাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আজকের ক্লাসেই, সেটা হচ্ছে পড়াশোনার অংশ। আর অনাবৃত্তকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না বিধায় এই অনাবৃত হচ্ছে অমূলদ। প্রথম দিন ক্লাসে আমরা এগুলা পড়েছিলাম। এবার আমরা সামনের দিকে আগাই। ভগ্নাংশ কিন্তু যাবতীয় যতটুকু জানা দরকার বাড়তি বুঝিয়েছি, এর চাইতে বেশি আপনার প্রয়োজন নেই। এবারে আসেন, এই যে ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন খুবই কমন, যে আপনি যদি নিবন্ধন পরীক্ষার কথা বলা হয় বা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডগুলোতে, সেটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড় বের করতে বলে। অনেক ধরনের প্রশ্ন হয়। ধরেন একটা প্রশ্ন আপনাকে করছে, কি প্রশ্ন করছে, ধরেন বলল যে 5/9 ও 8/15 এর মধ্যে কোনটি ছোট, মানে মাথায় যেটা আসলো আমি এটা দিলাম, কোনটি ছোট অথবা কোনটি বড়, এরকমও আসতে পারে, কোনটি ছোট অথবা কোনটি বড় আসতে পারে। আর এমসিকিউতে আসবে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি বা বৃহত্তম কোনটি, এরকম ধরনের প্রশ্ন আসবে। তো এই যে ছোট বড় ভগ্নাংশ, আমরা তো ক্যালকুলেটর আমাদের কাছে নাই, তখন আমরা এটা করব কিভাবে, আমরা যদি ভাগ করতে থাকি তাহলে তো দিয়ে পয়েন্টে যে আমি দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, ওইটা বের করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো ক্রস প্রোডাক্ট বের করে, ক্রস সেকশন হচ্ছে মেথড ব্যবহার করে এটা খুব দ্রুত করা যায়। কিভাবে, সেটার জন্য এই দুইটা ভগ্নাংশকে আপনারা পাশাপাশি রাখবেন। ভগ্নাংশ পাশাপাশি রাখার পরে আপনার কাজ হবে ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের উপরে যেটা আছে, তার মানে প্রথম ভগ্নাংশের যে লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবেন। তাহলে 5×15 কত হয়, 5×15 হচ্ছে 75। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের উপরেরটা, তার মানে দ্বিতীয় ভগ্নাংশের যে লব আর প্রথম ভগ্নাংশের যে নিচেরটা, সেই দুইটা আবার ক্রস গুণ করবেন। তার মানে ক্রস গুণ করবেন, এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা দিয়ে এই পাশে উপরে রাখবেন, এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা দিয়ে 8 নং 72। এই যে দুইটা আপনার গুণফলের যে ভ্যালুটা পেলেন, যে পাশে বড় সেই পাশের ভগ্নাংশটা বড়। তাহলে 72 আর 75-এর মধ্যে তো এবার তো আপনি খুব ভালো করেই জানেন যে 75 বড়, তার মানে 75-এর অংশে আছে 5/9, তাহলে 5/9 এটা হচ্ছে বড়, আর হচ্ছে এই 8/15 এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি ছোট।
তাহলে এটা যদি আপনারা বুঝতে পারেন, আমাকে আপনারা দেখান তো 9/13 আর হচ্ছে আপনাদেরকে দিলাম 14/17, কোনটি বড় কোনটি ছোট? আমি প্রশ্ন করলাম কোনটি বড়? সবাই অ্যান্সার করবেন, কেউ ক্যালকুলেটর ইউজ করবেন না, গুণগুলা করবেন, খাতায় গুণ করবেন। কোনটি বড়? ঠিক আছে, খাতায় করবেন। আচ্ছা, সবাই আনসার দেন, আমি আবার করে দিচ্ছি। আমার এই পাশে এই 9 আর 17 গুণ করব। তাহলে 9 আর যদি 17 আমরা গুণ দেই, 7 9 63, হাতে আছে 6, 153, এতটুকু আপনার সময় লাগবে। আর 14 আর 13, 3 14 42 আর 14, তাহলে 182। তাহলে কে বড় কে ছোট? অবশ্যই এ বড়। কোনটি বড়? তাহলে 14/17। খুব দ্রুত, কিন্তু সময় লাগবে না। এখন পরীক্ষার সময় আপনাকে যেটা করবে, পরীক্ষার সময় অপশনে 4টা ভগ্নাংশ থাকবে, বলবে কোনটি বৃহত্তম, দিয়ে ক নাম্বারে একটা আছে, খ নাম্বারে আছে, গ নাম্বারে আছে, ঘ নাম্বারে আছে। চোখ দিয়ে দেখবেন, চোখ দিয়ে দেখার পরে যদি আপনারা কোনোটার সবগুলার ইয়ে করবেন, যে এই যে লব আর হরের মধ্যে ডিফারেন্সটা বের করবেন। দেখেন এখানে 13 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স 4। 14 আর 17 এর মধ্যে ডিফারেন্স কত? এখানেও ডিফারেন্স 4। ডিফারেন্স যদি সমান হয় আর নিচে যেটা বড় আছে সেটা বড় থাকবে। ডিফারেন্স সমান, দেখেন এটা একটা টেকনিক, এটা আপনারা ম্যাথ করতে করতে এটা অনুধাবন করে ফেলবেন। কিছু জিনিস নিজে আমি বললে কিন্তু হয়, কিন্তু কিছু জিনিস আপনার নিজে এক্সপ্লোর করতে হবে। যেমন 9 আর 13 ডিফারেন্সও 4, 17 আর হচ্ছে আপনার 14 ডিফারেন্সও 4। তো ডিফারেন্স যখন সমান হবে তখন যেটা নিচে বড় আছে সে বড়, যেটা নিচে ছোট আছে সে ছোট। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে কিন্তু আমরা এই টেকনিক অবলম্বন করে আমি এই ক্রস গুণন না করেই বলে দিতে পারতাম এটা বড়। তো অপশনের মধ্যে এরকম অনেক সময় থাকবে, আপনাকে এরকম এই টেকনিক অবলম্বন করে দুই একটা অপশনকে বাদ দিয়ে দিতে পারবেন। দিয়ে আপনারা পরীক্ষার হলে খালি ব্রেন দিয়ে চিন্তা করবা না, দ্রুত সময় নষ্ট না করে ক্ষয়ে যে অপশনটা আছে এটা কয়ের এরকম পাশে আপনারা এটা বসাবেন। সাপোজ কয়ে অপশন আছে মনে করেন 3/4, আর এখানে অপশন আছে হচ্ছে 4/5। দ্রুত সময় নষ্ট না করে, এটা তো আপনার বুঝতেই পারতেছেন নিচেরটা বড় হবে, কিন্তু মনে করেন এখানে এই অপশনটা দেওয়া আছে এরকম, দেওয়া আছে হচ্ছে আপনার কত 7/9 এরকম দেওয়া আছে। তখন দ্রুত সময় না করে 7/9 এখানে লিখবেন, 3 নং 27, তারপরে 4 7 28, এ বড়। এরকম করে পাশাপাশি বসায় আপনারা গুণ করে দুইটার মধ্যে একটা বড় বের করে নেবেন, যদি বৃহত্তম বের করতে পারে ওই বড়টা আবার আরেকটার সাথে কম্পেয়ার করবেন, এভাবে দ্রুত করবেন। ঠিক আছে, এবারে আসেন ভগ্নাংশের যোগ বিয়োগ। এই নিয়মগুলো আপনারা পারেন একদমই, অনেকে হাসবেন যে এগুলা কেন শেখাচ্ছে, তারপরেও দেখাচ্ছে অনেকের প্রবলেম হইতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে একটা উদাহরণ নেবে। ধরেন একটা সংখ্যা নিচ্ছি হচ্ছে 3/10, আর একটা সংখ্যা নিচ্ছি ভগ্নাংশ 2/15। তাহলে ভগ্নাংশের আমি এই দুইটা সংখ্যা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, এর মধ্যে শিখে নেন। আমি ধীরে বলে চলে যাচ্ছি কিভাবে করব। ধরেন 3/10 আর হচ্ছে 2/15 আমার যখন যোগ করা লাগবে, যোগ করি আর বিয়োগ করি নিয়ম একই, নিচে করতে হবে, আমার নিচে রাখতে হবে লসাগু। কাদের লসাগু? এই নিচে যেগুলো আছে, নিচে যা আছে তাদের লসাগু। নিচে কে থাকে? হরগুলার লসাগু। তাহলে 10 আর 15 লসাগু, গতদিন আমরা লসাগু বের করা দেখছি, 10 আর 15 লসাগু হচ্ছে আমার 30। এরপরে প্রথমটার যে হর থাকবে, প্রথমটার হর দিয়ে এই আমি হরকে ভাগ করব, তার মানে লসাগুকে ভাগ করব। তাহলে 10 দিয়ে আমি যদি 30কে ভাগ করি, 3 10 30, এই যে ভাগফল যেটা পেয়েছি উপরে যেটা আছে লব সেটার সাথে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে 3, এই 3 হচ্ছে আমার উপরে যে 3 আছে তার সাথে আমি গুণ করে দিব, যোগ আছে যোগ বসায় দিব। এরপরে এখানে যে আমার 15 আছে এটা দিয়ে আবার আমি 30কে ভাগ করব। তাহলে 15 দিয়ে 30কে ভাগ করলে 2, এবার উপরে যা আছে তার সাথে আমি এই ভাগফলটা গুণ করে দিব। তাহলে 3 3 9 আর 2 2 4, নিচে 30, 9 4 13, 13/30। এটা হচ্ছে যোগ করার নিয়ম। বিয়োগ করার নিয়ম একদমই সেম থাকবে, খালি বিয়োগের জায়গায় বিয়োগটা হবে, -2/15। বিয়োগ করার সময় তাহলে লসাগু 10 আর 15 লসাগু 30, তারপর এখানকার হর দিয়ে ভাগ করবেন, তাহলে 3 3 3 9, আর এখানে মাইনাস আছে মাইনাসটা বসায় দিবেন। তারপরে 15 দিয়ে 30কে ভাগ করলে 2 2 2 4, তাহলে 5/30,
কাটাকাটি করলে 1/6। আর গুণ কি? গুণ হচ্ছে উপরেরটা উপরে গুণ করবেন, নিচেরটা নিচে গুণ করবেন, হর হরের সাথে গুণ, লব লবের সাথে গুণ। তার মানে 3/10 গুণন 2/15। তার মানে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ। তো গুণ করার সময় আমাদের জন্য কাটাকাটি বৈধ, গুণ করার সময় কাটাকাটি বৈধ, যেহেতু বৈধ কাজ কাটাকাটি করে ফেলেন। তাহলে 3 দিয়ে 15কে কাটলে 3 × 5 = 15, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে 1/5 × 5 = 25। এবার ভাগ যদি হয়, ভাগ করার সময় কি? ভাগ হচ্ছে 3/10 ভাগ হচ্ছে 2/15। এখানেও কাটাকাটি বৈধ, তবে একটা অপারেশন করতে হবে, সেটা হচ্ছে ভাগ থেকে গুণে নিয়ে যেতে হবে। তাহলে অবৈধকে বৈধ করতে হলে উল্টায় দিতে হয়। এই যে ভাগ করলে কাটাকাটি অবৈধ, কিন্তু এটাকে যদি বৈধ নিয়ে আসতে চান তাহলে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করতে পারবেন। কাটাকাটি যদি করেন 5 দিয়ে কাটলে এখানে 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 × 3 = 9, আর 2 × 2 = 4, 9/4। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এবার দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এটা একটু গুণ আর হচ্ছে কি ভাগটার দিকে আমাদের খেয়াল করতে হবে, তবে যোগ বিয়োগটা একটু দেখাইনি, একটা আমি সহজ উদাহরণ নিচ্ছি। গণিত হচ্ছে ফর্মুলা বেসড, সূত্র অনুযায়ী কাজ হবে। গণিতে আমাদের ইচ্ছা মতো কাজ করা যাবে না। ছোট সংখ্যার জন্য যে নিয়ম, বড় সংখ্যার জন্য একই নিয়ম, খালি ছোট সংখ্যার ক্যালকুলেশন সহজ, বড় সংখ্যার ক্যালকুলেশন জটিল। বড় সংখ্যার ক্যালকুলেশন পারদর্শী হওয়ার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নামতা মুখস্থ করতে হবে। সবাই অ্যাটলিস্ট 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করবেন, নামতা। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করবেন। একদিনে দিনে করেন, 1 থেকে 10 পর্যন্ত তো মুখস্থ আছেই, 11 থেকে 15 করবেন, 15 থেকে 16 থেকে 20 করবেন। ভগ্নাংশ নিলাম, একটা হচ্ছে 2.5 নিছি, আর একটা দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে 0.9 নিছি। যোগ করার সময়, যোগ বিয়োগ দুইটাই করার সময়, যেমন 2.5-এর সাথে যখন 0.9 যখন যোগ করবেন, তখন দুইটা দশমিক যুক্ত সংখ্যার যখন যোগ করব, তখন আপনাকে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে পয়েন্টকে। তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট বসায় আপনার সংখ্যা দুইটাকে লিখতে হবে ইচ্ছা মতো। এখানে 2.5 লিখছেন, এইভাবে 2.5 লিখছেন, এখানে আবার 0.9 দিচ্ছেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, পয়েন্টের নিচে পয়েন্ট আসবে, অ্যালাইনমেন্ট হবে পয়েন্ট থেকে পয়েন্ট দিয়ে, স্বাভাবিক প্রসেসে গুণ যোগ করে যাবেন। 9 আর 5 যোগ করলে কত হয়? 14, 14 4, হাতে আছে 1, 1 আর 2 যোগ করলে হয় 3, আর পয়েন্টের জায়গায় পয়েন্টটা বসে যাবে। তাহলে 2.5 আর 0.9 যোগ করলে কি হবে? 3.4 হয়। যত বড় সংখ্যাই থাকুক না কেন, ধরেন ছিল 125, 7.278, আবার দেওয়া আছে 5040 পয়েন্ট হচ্ছে মনে করেন 37। আমাদের কি করতে হবে? আমাদেরকে যখন এটা যোগ করব তখন পয়েন্টের নিচে পয়েন্ট বসবে, তখন এইভাবে হবে, পয়েন্টের নিচে পয়েন্ট। তো এই যে কত ছিল যেন ভুলে গেছি, দেখো 37, আর মনে করেন যে এখানে 5040। ঠিক আছে, পয়েন্টের নিচে পয়েন্ট বসবে, এইভাবে করবেন। আচ্ছা, বিয়োগ করার সময়ও সেম। ধরেন আমার 2.5 থেকে 0.9 যখন আমরা বিয়োগ করব, তখন 5 × 15, যেহেতু 9 এর চাইতে 5 ছোট, 5 × 15, 15 থেকে আমি 9 বিয়োগ করলে 6, আর ধারের যেহেতু 1 আছে, এবার 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর পয়েন্টের জায়গায় পয়েন্ট, তাহলে 1.6। গুণটা আমার সরলীকরণ যখন করব তখন গুণটা অনেক লাগবে। ঠিক আছে, সরলীকরণ যে আমি করব তখন কিন্তু আমার গুণ অনেক লাগবে, গুণটা অনেক লাগবে। তাহলে গুণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে 2.5 গুণন হচ্ছে আমার 0.9, এই পয়েন্টগুলো বাদ দিয়ে গুণ করে ফেলবেন। তাহলে 9 25 পয়েন্ট বাদ দিলে এটা হচ্ছে আসলে 25, আর এটা হচ্ছে 9, 9 25 225। এখন উপরের মোট পয়েন্ট যোগ করবেন, এখানে এক ঘর আগে পয়েন্ট আছে 1, এখানে এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 ঘর আগে পয়েন্ট বসে যাবে, 2 ঘর আগে পয়েন্ট বসে যাবে। তাহলে ভাগ করার সময় কি হবে? 2.5 আর 0.9। ভাগ করার সময় আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এক ঘর আগে পয়েন্ট আছে, এখানেও এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে উভয়টাকে 10 দিয়ে যদি গুণ করেন, উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলে তো সমস্যা নাই, তাহলে 10 দিয়ে পয়েন্টকে গুণ করলে হচ্ছে পয়েন্ট এক ঘর ডানে সরে যায়, তাহলে পয়েন্ট আসলে উঠে যাবে, এই পয়েন্টটা উঠে যাবে 10 দিয়ে গুণ করলে, পয়েন্টটা উঠে যাবে। তাহলে তখন থাকবে 25/9, তখন কাটাকাটি করবেন, তাহলে 25/9 কাটাকাটি যায় না, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখন এটা যদি বুঝেন, গুণটা আমার জন্য সবচেয়ে জরুরি, যদি এটা বুঝেন তাহলে আমি আপনাকে একটা গুণ দেই, 0.1 গুণন 0.01,
গুণন 0.2 গুণন 0.02, এই গুণফলটা কত হবে? দ্রুত সবাই করবেন। এই গুণফলটা কত হবে? সবাই দ্রুত করবেন। দেখেন, আমি আপনাদেরকে বলেছি কি যে এই গুণ করার জন্য পয়েন্টগুলো বাদ দিয়ে আগে সংখ্যাকে গুণ করে দিবেন। পয়েন্ট সব বাদ দিলে এটা অ্যাকচুয়ালি 1, এখানেও 1, এখানেও 2, এখানেও 2, তাহলে 1 1 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, অ্যাকচুয়ালি হচ্ছে আমার সংখ্যাটা হচ্ছে আমার 4। এবার পয়েন্টগুলো, মোট পয়েন্টের পরে কয়টা অঙ্ক আছে, কয়টা ডিজিট আছে গুনবেন। এখানে আছে একটা, এখানে দুইটা, তিনটা, এখানে একটা, চারটা, এখানে দুইটা, তাহলে 4 2 6। তাহলে আমার যে প্রোডাক্ট গুণফল সেখানেও পয়েন্টের পরে 6টা অঙ্ক থাকবে। তাহলে এখানে একটা পয়েন্ট বসালাম, তাহলে আরো 5টা যদি আমি শূন্য বসাই, 1 2 3 4 5 আর 4, এই হচ্ছে পয়েন্টের পরে 6টা, এটা হবে আনসার। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে পয়েন্টের পরে মোট অঙ্ক কয়টা আছে সবগুলো আমি যোগ করে দিব, পয়েন্টের পরে এখানে 6টা, তাহলে গুণফলের পয়েন্টের পরেও 6টা অঙ্ক থাকবে, 6টা অঙ্ক থাকবে। আর কত সংখ্যাটা কত হবে? এই পয়েন্টগুলো বাদ দিয়ে আমি গুণ করে দিব। সামনে সরল আছে, আরো ক্লিয়ার হবে। দশমিক হতে সাধারণ ভগ্নাংশ যদি আমরা নিয়ম বের করতে চাই, তাহলে একদম ইজি ব্যাপারটা। এই যে 10-এর যে ব্যাপারটা বললাম, 1 দশমিক ধরেন 5, এক ঘর আগে দশমিক থাকা মানে 1-এর ডানে একটা শূন্য দিয়ে ভাগ করা, 1-এর ডানে একটা শূন্য দিয়ে ভাগ করা। এবার এটা তো এই যে ভগ্নাংশ আকার হয়ে গেল, সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। কাটাকাটি করবেন, 5 দিয়ে যদি কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15 আর 5 দুগুণে 10, তাহলে 3/2। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলাম। আমার আছে হচ্ছে 37। এটার জন্য আমার কি করতে হবে? আমার দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, 45 3 7। আর নিচে কি হবে? নিচে হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে 1-এর ডানে সে কয়টা শূন্য বসে যাবে। এরপরে কাটাকাটি গেলে কাটাকাটি করব। তাহলে এই দশমিক থেকে আমার সাধারণ ভগ্নাংশে যাওয়ার ওয়ে, যে দশমিকের পরে যে কয়টা শূন্য, যে কয়টা ডিজিট আছে আমার 1-এর ডানে সে কয়টা শূন্য দিয়ে ভাগ। এই হচ্ছে সহজ জিনিস। এগুলা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশতে সাধারণ ভগ্নাংশে পরিণত করা। আবৃত্ত বা পৌনঃপুনিক জিনিসটা কি? একটা জিনিসের রিপিটেশন বারবার ঘটতেছে। যেমন আমি যদি 0.3-এর উপরে একটা ফোঁটা দিয়ে আবৃত্ত করি, তাহলে সেটাকে বলা হবে, এইটাকে আমি আর আগেই বলি, এটাকে আবৃত অনেক জায়গায় বলবে, অনেক জায়গায় এটাকে পাবেন আবৃত, দুইটা একই। নবম দশম শ্রেণীর বইতে যেটা এনসিটিভি থেকে হচ্ছে প্রণীত, সেখানে আবৃত্তই বলা আছে, বা বাংলা আরেকটা নাম হচ্ছে পৌনঃপুনিক। পয়েন্ট হচ্ছে 3-এর উপরে ফোঁটা মানে 0.33333 যাচ্ছেই। এবার যদি আমরা বলি যে 3.3, এটার মানে হচ্ছে 3 10 পরে 3-এর পরে যেহেতু ফোঁটা আছে বারবার 3 যাবে। আমি যদি বলি 10.25, এই 2-এর উপরেও ফোঁটা, 3-এর উপর 5-এর উপরেও ফোঁটা, তাহলে এটা 10.25 25 25 25, বারবার 25 25 রিপিটই হবে। আমি যদি বলি যে 45.105, এই 1-এর উপর ফোঁটা, 5-এর উপর ফোঁটা, ব্যাপারটা দেখেন যে একটার উপর ফোঁটা আছে, আবার মাঝে একটার উপর ফোঁটা নাই, আরো 2-3টা পরে ফোঁটা আছে, তাহলে ওরা মোট মিলায়েই আবৃত। এর উপরে আলাদা করে ফোঁটা না থাকাও মানে এই 105 পুরো অংশটাই বারবার পুনরাবৃত্তি ঘটবে। তার মানে পুনরাবৃত্তি হবে 3টা ডিজিট গুচ্ছ, 45.105 105 105 105 ডট ডট যাবেই। এইটাকে তো আমরা এই আবৃত থেকে দশমিক ভগ্নাংশ, এগুলো তো দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম, অসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু আমাকে বের করতে হবে পরীক্ষা যেটা বলে সাধারণ ভগ্নাংশ, তার মানে p/q আকারে লিখতে হবে, লব আর হর আকারে লিখতে হবে। এইটা লেখার নিয়মটা কি? এটা লেখার যদি নিয়ম বলি, এখানে আসেন, প্রত্যেকটা আমি এখানে লিখি। নোট করতে হবে, মনোযোগ ফুল রাখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন ভালো করে। ঠিক আছে, এবারে এইটার জন্য যেটা করতে হবে, ফুল সংখ্যাটা আগে লিখে ফেলবেন, যত ফোটাফুটি আছে ফোটা টোটা বাদ দিয়ে। কি করবেন? ফোটা বাদ দিয়ে সংখ্যাটা লিখবেন, ফোটা বাদ দিয়ে সংখ্যা লিখতে হবে। তাহলে ফোটা বাদ দিয়ে যদি সংখ্যা লেখেন,
জায়গাটা হয়ে গেছে কম, তাহলে আমি এখানে না করে আমি আবার আরেকবার রিপিট করতে 0.3 তার উপরে একটা ফোঁটা আছে, ফোঁটা বাদ দিয়ে লিখবো, ফোঁটা বাদ দিয়ে লিখলে 3 থাকতেছে, ঠিক আছে। এরপরে এখান থেকে বিয়োগ করতে হবে, একটা জিনিস বিয়োগ করতে হবে, উপরে ফোঁটা বাদ দিয়ে প্রথমে লিখবো, ফোঁটা বাদ দিয়ে লেখার পরে ফোঁটা ছাড়া যাদের উপরে ফোঁটা নাই এইরকম যদি কেউ থাকে তাদেরকে বিয়োগ করে দিতে হবে। তো ফোঁটা আছে 3-এর উপরে, এই 3 ছাড়া তো অন্য কোনো ডিজিটই নাই, তো বিয়োগ করব কি, বিয়োগ 0 করতে পারি। আর নিচে থাকবে যে কয়টা ডিজিটের উপরে ফোঁটা আছে সেই কয়টা 9, সেই কয়টা কি 9 এবং পয়েন্টের পরে এই ফোঁটাওয়ালা ডিজিট ছাড়া অন্য কোনো যদি ডিজিট থাকতো সেই কয়টা শূন্য বসতো, কিন্তু এখানে পয়েন্টের পরে তো ফোঁটা ছাড়া কোনো ডিজিট নাই, এই কারণে এটা আর কোনো শূন্য বসবে না, 3/9 হবে, কাটাকাটি করলে 1/3 হচ্ছে আমার আনসার। এবার এই যে 3 পয়েন্ট হচ্ছে 3 তার উপর ফোঁটা, এটা তাহলে কি হবে, তাহলে প্রথমে কি করতে হবে, যত ফোঁটা ফুটি আছে সবগুলা বাদ দিয়ে লিখতে হবে, তাহলে এই যে 33 লিখলাম, এই উপরের ফোঁটাও বাদ, এই দশমিকের ফোঁটাও বাদ, ফোঁটা বাদ দিয়ে লিখলাম। এরপরে ফোঁটা ছাড়া যা আছে সেটা বিয়োগ করে দিতে হবে, তাহলে ফোঁটা ছাড়া এই যে দশমিকের বাম পাশে ফোঁটা ছাড়া একটা 3 আছে, তাহলে এটা লিখে দিলাম। নিচে যেটা করতে হবে, যে কয়টা অঙ্কের উপরে উপরে ফোঁটা আছে সেই কয়টা 9, একটা অঙ্কের উপরে ফোঁটা আছে একটা 9। এখন দশমিকের পরে ফোঁটা ছাড়া কি কোনো ডিজিট আছে, নাই, সো ফোঁটা ছাড়া ডিজিট যেহেতু নাই, সো কোনো আমি শূন্য বসাতে পারবো না, শূন্য বসবে না, তাহলে এখানে হবে 33 থেকে 3 বিয়োগ করলে 30 আর নিচে 9 দিয়ে ভাগ, এটাকেও 3 দিয়ে কাটে, 3 3 9, এটা 3 10 30, তাহলে 10/3 হচ্ছে আনসার। এবার যদি আমি 10.25 এর কথা বলি, 2 এর উপরেও ফোঁটা আছে, 5 এর উপরেও ফোঁটা আছে, এটা আমরা কিভাবে হবে, তাহলে একদম ফোঁটাফুটি বাদ দিয়ে যা আছে সব লিখবো, তাহলে 10 25 মাইনাস, এবার ফোঁটা বাদ দিয়ে যা আছে সেটা বিয়োগ করব, ফোঁটা বাদ দিয়ে আছে 10, 10 বিয়োগ করলাম, নিচে যে কয়টা অঙ্কের উপরে ফোঁটা আছে সেই কয়টা 9, দুইটা অঙ্কের উপরে ফোঁটা আছে, 2 এর উপরে ফোঁটা, 5 এর উপরে ফোঁটা, দুইটা 9 দিলাম। এরপরে পয়েন্টের পরে ফোঁটা ছাড়া কি কোনো অঙ্ক আছে, ফোঁটা ছাড়া অঙ্ক নাই, সো আর শূন্য বসাইতে পারতেছি না, তাহলে এটাই হবে আনসার। এটাতে 25 থেকে 10 বিয়োগ করলে 1015 ডিভাইডেড বাই 99, কাটাকাটি গেলে কাটাকাটি করব, যেটা হবে সেটা হবে আনসার। এখন যেহেতু সবগুলো একই টাইপের উদাহরণ হয়ে গেছে, আমি আর একটা নতুন উদাহরণ নিচ্ছি, নতুন উদাহরণটা এইটাই নিব, খালি সংখ্যাটা একটু ইয়ে করে ফেলবো। সংখ্যাটা কি করে ফেলবো, এই যে 45 পয়েন্টের পরে আমি আরো কিছু দিলাম 53, এরপরে 105 নিলাম, বুঝতে পেরেছেন, একটা একদম কঠিন নিলাম, এরকম কঠিন দিয়ে আসবে না, সবগুলো এরকম জিনিসই আসবে, ছোট জিনিস আসবে। তারপরে আমি যেন পুরো জিনিসটা আপনাদের ক্লিয়ার থাকে উদাহরণ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত। কি হবে, উপরে হবে কি, উপরে ফোঁটা ছাড়া আগে লিখবেন যত ফোঁটা আছে, তাহলে ফোঁটা ছাড়া লিখলে 4553105, এখান থেকে বিয়োগ করবেন ফোঁটা ছাড়া যেগুলো আছে সেইগুলা, ফোঁটা ছাড়া আছে 45, তারপরে 53, তার মানে 4553, এই যে দশমিকের বাম পাশে হচ্ছে দুইটাই, কোনো উপরে ফোঁটা নাই, ডান পাশে তো ফোঁটা নাই। নিচে যেটা করতে হবে, ফোঁটা আছে কয়টার উপরে, এখানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে দুইটা অঙ্কের উপরে ফোঁটা আছে, কিন্তু মাঝে একজনকে জিরোকে ঘিরে থাকা মানে জিরোর উপরে ফোঁটা আছে, তার মানে এখানে 3টা ডিজিটের উপর ফোঁটা আছে, 3টা 9, আর দশমিকের পরে 2টা ডিজিট হচ্ছে ফোঁটা ছাড়া আছে, তাহলে 2টা 9, এইটা ক্যালকুলেশন করে যেটা আনসার হবে সেইটা, মানে যেটা হবে সেটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছেন, এটা এখানে লেখা আছে, আপনাদেরকে পিডিএফটা দেওয়া হবে, তখন আপনারা নিজের খাতায় নোট ডাউন করে কিছু উদাহরণ দিয়ে সাজিয়ে নেবেন। যেমন একটা হচ্ছে প্রশ্ন, খুব কমন প্রশ্ন ছিল, সেটা হচ্ছে 0.6 আবৃত কে, এটা ভাগ 0.9 আবৃত, এটা ইকুয়াল হোয়াট, এটা করবেন। এখন দেখেন আমি একটু দিয়ে দিচ্ছি, 0.9 এর উপর আবৃত মানে কি, 9 একটা জিনিসের উপর আবৃত থাকে, একটা দিয়ে ভাগ, তার মানে 1, 9 এর উপর আবৃত মানে 1, কোন জিনিসকে 1 দিয়ে ভাগ করা মানে ওইটাই থাকে, তাহলে এইটার আনসার কি হবে, এইটার আনসার হবে হচ্ছে 0.6 এর উপর আবৃত হবে আনসার। ওকে, এবার আসেন সরলীকরণ, আমরা এবার দেখব সরলীকরণ। সরলীকরণ আমরা হচ্ছে যদি ম্যাথ করি, আমাদেরকে ওই সবাই যেটা করে এটা একটু ভালো করে করতে হবে, বদমাশ রুলটা ভালো করে মাথায় নিতে হবে।
বদমাশ রুলের প্রথম হচ্ছে ব্র্যাকেট, তাহলে এই হচ্ছে আমার ব্র্যাকেট, ব্র্যাকেটের পাওয়ার সবচেয়ে বেশি, তারপরে ওতে হচ্ছে অফ, ব্র্যাকেট তো আমরা বুঝি, ধরেন ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে, থার্ড ব্র্যাকেট থাকতে পারে। অফ বাংলা যাকে বলে এর, আর একটা জায়গায় এর থাকে, সেটা হচ্ছে ব্র্যাকেটের পাশে এর থাকে, ওইটা আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ব্র্যাকেটের পাশে এর থাকে, যেমন এই যে ব্র্যাকেটের এখানে 2 আর ব্র্যাকেটের মাঝে কিচ্ছু নাই, তার মানে এখানে একটা এর আছে। তাহলে ব্র্যাকেটের পরে পাওয়ারফুল হচ্ছে এর, ব্র্যাকেটের কাজ আগে করব, তারপরে এর এর কাজ করতে হবে। তার ডি তে হচ্ছে ডিভিশন, তার মানে এটা হচ্ছে বাংলা যেটা ভাগ। তারপরে এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, তার মানে এটা হচ্ছে গুণ। আর এতে অ্যাডিশন যোগ, এস তে সাবট্রাকশন মানে বিয়োগ। তো আমাদের প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে যে এই এরটা আমরা চিনতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম, বা এর না চিনলেও খেয়াল করি না। আর বাকি এই হচ্ছে গুণ আর ভাগ, আগে ভাগ করব তারপর গুণ করব। তবে আধুনিক প্রোগ্রামিং নিয়ম অনুযায়ী গুণ ভাগের পাওয়ার সেম, ইভেন এরও পাওয়ার ওরা সেম রাখে, বাম দিক থেকে ডান দিকে চলে যায়, বাম দিক থেকে ডান দিকে চলে যায়। তবে আমাদের পরীক্ষার জন্য এখন পর্যন্ত আমরা এইটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। সরলীকরণ যদি দেখেন, তাহলে এখানে কোনো এর নাই, এর যেহেতু নাই, ব্র্যাকেট নাই, এর নাই, সবার আগে ভাগের কাজ করব। তাহলে এই যে আমি ভাগের কাজটা পেয়ে যাচ্ছি, ভাগটা করে ফেলি। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, যোগ 2 দিয়ে ভাগের যেহেতু কাজ হয়ে গেছে, আমি এবার গুণের কাজ করে দিতে পারি। 2 দিয়ে 1.3কে 1.5কে গুণ করলে, তাহলে 1.5কে 2 দিয়ে গুণ করলে 3 হয়, মাইনাস 0.5 প্লাস 0.25। এবার তো সবগুলো যোগ বিয়োগ, আমি যোগের কাজ যদি আগে করে দেই, তাহলে এই যে যোগ করলাম, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, আর 0.25 হচ্ছে তাহলে 5.25 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে, 4.75। এইটা হচ্ছে আমার আনসার। এবার এই যে এই ম্যাথের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু নাই, মানে অনেকে কিছু নাই মানে মনে করে এর এর কি কাজ করে, এর কিন্তু গুণের কাজই করে, কিন্তু এরও গুণের কাজ করে আর এমনি গুণও গুণের কাজ করে, কিন্তু এর কিন্তু পাওয়ারফুল, ভাগের আগে এর কাজটা করতে হয়। আপনি যদি এই এর কাজটা না করেন, আগে সাধারণভাবে যদি গুণ করেন, তখন আপনি আগে ভাগের কাজটা করে ফেলবেন, যে ভাগের পাওয়ার তো বেশি, আপনি মনে করছেন এটা সাধারণ গুণ, আপনি এইভাবে কাজ করবেন, 4 ভাগ 2, এটা গুণ দিয়ে দিবেন, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তারপরে প্লাস, তারপরে 3 গুণন 5 মাইনাস 14, তখন করবেন 4কে 2 দিয়ে ভাগ করলে 2 গুণন 2, এরপরে 3 5-এ, পরের লাইনে আমি যেহেতু গুণের লাইন কাজ পরের লাইনে করি, 2 দুগুণে 4 প্লাস 3 5-এ 15 মাইনাস 14, 15 থেকে 14 বিয়োগ করলে 1, 4 আর 1-এ 5। এইটা কিন্তু একটা আনসার হবে, এটা অনেকেই করবেন। এবং আপনি যদি নেটে সার্চ দেন, তাও দেখবেন এইরকম আশাও আশঙ্কাও কিন্তু অনেক আছে, এরকমও দিয়ে দিতে পারে। কারণ কি, কারণ আধুনিক যে প্রোগ্রামিং, এখনকার প্রোগ্রামিং হচ্ছে মডেল আসলে কি করে, বাম থেকে ডান দিকে রিড করে। কিন্তু আপনারা যেটা করবেন, অবশ্যই এর এর কাজটা করবেন, এটা হচ্ছে এর। তাহলে এটা এর হইলে আমি প্রথমে এখানে যে 4 আছে, 4 আছে ভাগ 2, এই ব্র্যাকেটের বামে যেটা আছে সেটা হচ্ছে এর। এরপরে কি করব, 6কে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 যোগ 3 গুণন 5, আমরা ওইদিকে আরেকটা ম্যাথ আছে, তাহলে এটা একটা আনসার। এবার আমি এটা কেটে দিলাম, দিয়ে দেখেন এর হিসেবে যেটা করলে আমাদের মাথায় রাখেন, ওইভাবে করলে কিন্তু 5 আনসার হয়। 4 ভাগ 2 এর, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 যোগ 3 গুণন 5 ভাগ 14। এবার 4 ভাগ এর, যেহেতু এর কাজ কিন্তু আগে হবে, আগে কার কাজ হবে, এর কাজ হবে ভাগের আগে, 2 দুগুণে 4 যোগ 3 গুণন 5 ভাগ 14। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 3 5-এ 15 মাইনাস 14, 15 থেকে 14 বিয়োগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2 হবে। তাহলে আগের নিয়মে করলে, যেটি এটাকে যদি শুধু সাধারণ গুণ চিন্তা করেন, তাহলে আনসার কিন্তু হবে 5, আর এইটাকে এর চিন্তা করলে কিন্তু আনসার হবে 2। আপনি এর চিন্তা করবেন, ব্র্যাকেটের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এর, অফ ইংরেজিতে। এবারে আসেন,
এর দেওয়া আছে, এটা মিশ্র আকারে দেওয়া আছে, মিশ্রকে অপ্রকৃত করে নেবেন। তাহলে মিশ্রকে অপ্রকৃত করার নিয়মটা কি হচ্ছে, কি নিচে 3 আছে, 3 একে 3, তাহলে নিচের হর হচ্ছে আমার মিশ্র অংশের সাথে পূর্ণ অংশের সাথে গুণ হবে, 3 একে 3, আর উপরের হচ্ছে লব যোগ হবে, 3 2 এ 5, নিচে 3 আছে। এর এর মানে কি হবে, গুণ, কিন্তু এই গুণের কাজ হবে আগে, এই গুণের কাজ হবে আগে। তাহলে এই গুণের কাজ হবে আগে, একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারেন, 5 আর 5 কাটা, তাহলে থাকতেছে 1/3। এই গুণ আছে, গুণ কিন্তু কাটাকাটি করা অবৈধ, ভাগ কাটাকাটি করা অবৈধ, ভাগকে গুণ করে দিয়ে উল্টে দিতে হবে, ভাগকে গুণ করে দিলে উল্টায় দিতে হবে। এবার কাটাকাটি করা বৈধ, কাটাকাটি করেন, 3 হচ্ছে আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম। এবার আমরা কিছু হচ্ছে কিছু হচ্ছে আমরা প্র্যাকটিস করব আজকের মোটামুটি হচ্ছে ক্লাসের, যদি বলেন জিস্ট অংশ শিখেছি, কিন্তু অঙ্ক কিন্তু করতে পারবে না। এই অঙ্কগুলো করে সঠিক উত্তর জানাবেন, সবাই সঠিক উত্তর জানাবেন। আমার আগে উত্তর জানানো প্রয়োজন আপনাদের। এই যে এর আছে, এর থাকা মানে আপনি ব্র্যাকেট দিয়ে একে গুণ আকারে চিন্তা করতে পারেন। তাহলে 6 আর 6 কেটে ফেলেন, আর কাটাকাটি যায় না, 5/7। এবার এইটাকে আপনারা মিশ্র আছে অপ্রকৃত করেন, 7 নিচে যেটা আছে এইটা পূর্ণ অংশের সাথে গুণ করবেন, 7 একে 7, উপরটার সাথে যোগ করবেন, তাহলে 7 3 এ 10, আর নিচে 7 আছে। তাহলে 1/3/7 মানে 10/7। ভাগ আছে, ভাগ হচ্ছে অবৈধ জিনিস, ভাগকে বৈধ করা হয় গুণ করে, তাহলে গুণ করে বৈধ করবেন, কিন্তু উল্টায় দিতে হবে, 7/10। এই যে কাটাকাটি যাচ্ছে, তো হাফ হচ্ছে এতটুকুর আনসার। বলতেছে এর সাথে কত যোগ করলে 1 হবে? ভাই হাফ আছে, আনসার পেয়েছেন হচ্ছে হাফ, এটার ভ্যালু হাফ, হাফের সাথে আরো যদি হাফ যোগ করেন তাহলে 1 পাওয়া যায়। আর সেটা না বুঝলে 1 থেকে যে আপনি হাফ বিয়োগ করবেন, দিয়ে হাফ হচ্ছে আনসার। সবাই কমেন্টে কই হাফ আনসার, ইয়েস, দ্রুত কমেন্ট করবেন। এই যে এই গুণটা তাহলে কিভাবে করবেন, উপরেরটা উপরের গুণ, দশমিকের কিন্তু গুণ আমি হচ্ছে দশমিকের গুণ শিখেছি, উপরেরটা উপরের নিয়মে গুণ করবেন, নিচেরটা নিচের নিয়মে গুণ করবেন। তাহলে দশমিক বাদ দিয়ে আগে গুণ করেন, 2 1 কে 2। এবার এখানে দশমিকের পরে 2 ঘর আর এখানে 1 ঘর, মোট 3 ঘর, তাহলে সামনে দুইটা শূন্য দিয়ে একটা পয়েন্ট বসায় দেন, দশমিকের পরে 3 ঘর, তাহলে নিচে 0.002। উপরেরটা ক্যালকুলেশন এবার করা হবে। দশমিক বাদ দিলে এখানে 1, এখানে 11, এখানে 12, দশমিক বাদ দিলে 11 আর এখানে 12, 11 12 কত হয়, 11 11 121, আরো 11 132, তাহলে 1 3 2। এবার কি করব, উপরে দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2, তাহলে যোগ করলে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর, তাহলে দশমিকের পরে উপরেও মোট 3 ঘর আছে, তাহলে 3 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, নিচেও 3 ঘর আগে দশমিক, উপরেও 3 ঘর আগে দশমিক, উপরে নিচে সমসংখ্যক আগে দশমিক থাকলে দশমিকগুলোকে আপনি উঠায় দিতে পারেন। তার মানে এখানে 132 আর নিচে হচ্ছে শুধু 2, 132কে 2 দিয়ে কাটলে 66 হচ্ছে আনসার। দেখি তো কারা কারা করেছেন, ফার্স্টলি করতে হবে। পরেরটা দেখেন, এই যে এইরকম ভাবে সূত্র মাথায় নেন। আমার যখন যদি বড় কোনো সরল দেখি, বড় কোনো ক্যালকুলেশন দেখি, মাথায় প্রথমে নিয়ে আসতে হবে সূত্র। কোন সূত্রগুলা, খুবই যে সূত্রগুলো আছে খুবই মানে বেশিরভাগ ব্যবহৃত হয় সেই সূত্রগুলো, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই জিনিসগুলো আগে খেয়াল করব। দেখেন তো এখানে 100 100 এখানে আছে, আবার হচ্ছে কি 25, এখানে অ্যাকচুয়ালি 100 গুণন হচ্ছে 100, পরীক্ষাতে এটা 100 গুণন 100, ঠিক আছে, এটা টাইপিং একটু মিস্টেক, এটা একটু মাথায় নেবেন, এটা হচ্ছে 100 গুণন 100, আর নিচে 25 গুণন 25, তাহলে দেখেন এখানের 25টাও এখানে কিন্তু এই 25টা এখানে আছে, তাহলে এটাকে অ্যাকচুয়ালি সূত্রে ফেলতে পারবেন 100 গুণ 100, তার মানে স্কোয়ার, এর ভ্যালু যদি 100 হয় আর বি এর ভ্যালু যদি 25 হয়, তাহলে দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে অ্যাকচুয়ালি a মাইনাস বি হোল স্কয়ার, 100 মাইনাস 25 হোল স্কয়ার, আর নিচেও কিন্তু 100 মাইনাস 25। সো সাধারণভাবে যদি আপনি সূত্র মাথায় নিয়ে আসেন তাহলে এই ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে বা অনেক ভয় পেয়ে যাবেন, কিন্তু আপনাকে যেটা বলে দিলাম নোট খাতায় লিখে নেন, এই ধরনের বড় কোনো জটিল কিছু থাকলে আমি সূত্র চিন্তা করব। এখানে হোল স্কয়ার আছে, নিচে সেম জিনিসই একটা আছে, আপনি যদি নিচটার উপরটা কাটেন, হোল স্কয়ার মানে দুইটা, যেমন উপরে যদি 2 এর উপর স্কয়ার থাকে, নিচে আরেকটা 2 থাকে,
উপরে 2 এর উপর স্কোয়ার থাকা মানে দুইটা 2 আছে আর নিচে একটা 2, কাটলে একটা 2 থাকতেছে। সো এখানে 100 মাইনাস 25 এর উপর হোল স্কোয়ার আর নিচে 100 মাইনাস 25 থাকা মানে উপরে 100 মাইনাস 25 দুইটা আছে, তাহলে নিচেরটার উপরে কাটলে একটা থাকবে, নিচে শুধু থাকবে 100 মাইনাস 25 ইকুয়াল হচ্ছে 75। এটা হচ্ছে আনসার। এবার দেখেন বলেছি কি আপনাকে সূত্রটা মাথায় নিয়ে আসতে হবে। আপনাকে কি করতে হবে, মাথায় কিন্তু সূত্র নিয়ে আসতে হবে। এখানেও কিন্তু জটিল ব্যাপার, কিউব কিউব দেখা যাচ্ছে এবং কিউব কিউব দেখানোর পরে আপনাকে এটা যেন ধরতে পারেন, আপনাকে কিন্তু সে জাতীয়ই জিনিস কিন্তু থাকবে, খালি মাথাটা খাটাতে হবে। কেন? কারণ 0.9 এর উপরে কিউব আছে, এখানে 0.4 এর উপরে কিউব, নিচে কিন্তু আমার 0.9 আর 4 কিন্তু যোগ আকারে আছে। কিউব আর কিউব যেহেতু আছে, দুইটা সংখ্যার উপরে কিউব আছে, তখন আপনার মাথায় নিয়ে আসতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। যেহেতু প্লাস আছে সো এ কিউব প্লাস বি কিউবেরই সূত্র আসবে। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল সূত্র কিন্তু আছে 2-3টা, যেটা এখানে আসবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা যখন হচ্ছে এই বীজগাণিতিক হচ্ছে সূত্রাবলী শিখবো তখন এই সূত্রগুলো কিন্তু আমরা খুব সহজে কিভাবে আসবে সেই বিষয়গুলো দেখব, কিন্তু যতই সহজে দেখেন মুখস্থ কিন্তু আপনাকে করতেই হবে। তাহলে এইটা আপনাকে আমরা যদি অ্যাপ্লাই করি, এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে উপরে 0.9 প্লাস 0.4 ইন্টু 0.9 এর উপর স্কোয়ার মাইনাস 0.9 গুণন 0.4 প্লাস 0.4 এর উপরে স্কোয়ার আর নিচে 0.9 প্লাস 0.4। এই যে 0.9 আর 0.4 কেটে দেন তাহলে থাকতেছে কি 0.9 এর উপর স্কোয়ার মাইনাস 0.9 গুণন 0.4 প্লাস 0.4 এর উপর স্কোয়ার। এবার 0.9 এর উপর স্কোয়ার থাকা মানে 0.9 গুণন 0.9, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা কিভাবে হবে দেখেন শিখিয়েছি। পয়েন্ট বাদ দিয়ে গুণ করবেন, 9 নং 81, এই লিখলেন 81, এখানে পয়েন্টের পর এক ঘর, এখানে পয়েন্টের পর এক ঘর, মোট পয়েন্টের পর 2 ঘর, তাহলে 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দেন, তার মানে 0.81। এরপরে 4 নং 36 লিখে ফেলেন, এখানে পয়েন্টের পর এক ঘর, এখানে পয়েন্টের পর এক ঘর, তাহলে যোগ করলে পয়েন্টের পর 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক বসায় দিলেন। এখানে 0.4 এর উপর স্কোয়ার মানে 0.4 গুণন 0.4, 4 4 16, পয়েন্টের পর এক ঘর, পয়েন্টের পর এক ঘর, তাহলে মোট 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক। এবার 0.81 আর 0.16, 81 সাথে 16 যোগ করলে 97, 0.97, তাহলে মাইনাস 0.36, বিয়োগ করলে কত হবে? 0.97 থেকে 0.36 বিয়োগ করলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, 0.61 হচ্ছে আনসার। ইয়েস, দ্রুত যারা করতে পেরেছেন তারা আনসার জানান, অনেকেই পেরেছেন। এবার ভগ্নাংশ থেকে কিন্তু এইরকম প্রশ্ন আসবে, এরকম প্রশ্নের জন্য আমরা যদি দেখি ভগ্নাংশ থেকে, তখন আপনাকে চিন্তা করতে হবে ওই যে যেটা বলেছি নিচে থাকে মোট অংশ। যেমন বলতেছে একজন চাকরিজীবীর 1/10, এটাকে বলবেন 10 ভাগের 1 ভাগ অংশ কাপড় ক্রয়ে, 3 ভাগের 1 ভাগ খাদ্য ক্রয়ে, 5 ভাগের 1 ভাগ আমার হচ্ছে ভাড়াতে ব্যয় হয়, তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল। এগুলো তো ব্যয় হয়েই গেছে, তাহলে মোট যে ব্যয় হয়েছে এগুলো আমরা যোগ করে দেই। 1/10, 1/3 যোগ 1/5, যোগ করার নিয়ম কিন্তু শিখেছি। নিচে থাকে লসাগু, 10 3 5, লসাগু কত? 30। এই 10 দিয়ে 30কে ভাগ করলে 3, তাহলে 3 1 3, এই 3 দিয়ে 30কে ভাগ করলে 10, 10 1 10, 5 দিয়ে 30কে ভাগ করলে কত? 5 6 30, 6 6 1 6, তাহলে 10 6 16 3 19, 30 ভাগের 19 ভাগ খরচই করে ফেলছে, অবশিষ্ট কত আছে বলেন? 30 ভাগের 19 ভাগ আপনি খরচ করে ফেলছেন, অবশিষ্ট আছে 30 ভাগের আর 11 ভাগ। এই জন্যই বলছি এই জিনিসটা বুঝা, ভগ্নাংশ বুঝলে বিয়োগ করা লাগতেছে না। 30 ভাগের মধ্যে 19 ভাগ খরচ করে ফেলছেন, 30 ভাগের আর 11 ভাগ আছে, বলছে এটা শতকরা কত, শতকরা থাকা মানে চোখ বুঝে 100% গুণ করে দিবেন, দিয়ে যেটা ভ্যালু হবে সেটাই আনসার। 100% গুণ করলে কাটাকাটি করে চলেন, এই একটা শূন্য কেটে দিলাম, 11 আর 10 গুণ করলে 110, নিচে 3 3 35-এ 105, 3 36-এ 108, তাহলে 36 দশমিক সামথিং 2/3, ক নাম্বার হচ্ছে আনসার। এবার এই প্রশ্নটা
যে এক ব্যক্তি তার মোট সম্পত্তি 7/3 অংশ ব্যয় করলো, 7/3 অংশ হচ্ছে ব্যয় করার পরে অবশিষ্টের, দেখছেন অবশিষ্টের 12/5 অংশ ব্যয় করলেন, করে দেখলেন তার নিচে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ভাগ প্রথমে ব্যয় করছে, 7/3 ভাগ যখন ব্যয় করে ফেলছে তখন তার কাছে অবশিষ্ট আছে কত বলেন তো? 7/4 ভাগ কিন্তু অবশিষ্ট আছে। তাহলে এই অংশ যখন ব্যয় করছে, ব্যয় করার পরে তার কাছে আছে 7/3 ভাগ ব্যয় করার পরে তার কাছে 7/4 ভাগ আছে। এই 4 ভাগ তার অবশিষ্ট আছে, অবশিষ্টের 12/5 ভাগ, মোটের কিন্তু 12/5 ভাগ বলে নাই, বলছে অবশিষ্টের 12/5 ভাগ। আপনাকে বলছে 100 এর 10%, এর মানে কিন্তু গুণ, 100 এর মানে হচ্ছে গুণ, 10% পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তো এর মানে গুণ, সহজ কথা। তাহলে অবশিষ্টের, তাহলে এই যে অবশিষ্ট আছে 7/4 ভাগ, এর সাথে গুণ করতে হবে হচ্ছে আমার এই 5/12, এটা যেন ভুলে না যান। আবারও বলতেছি, পরীক্ষাতে যদি থাকে, মোটের কিন্তু বলে নাই, মোট সম্পত্তির 7/3 ভাগ প্রথমে খরচ করছে, খরচ করার পরে যে অবশিষ্ট আছে তার অবশিষ্টের এর মানে অবশিষ্টের সাথে এর আছে, যার সাথে এর আছে মানে এর মানে গুণ। তাহলে এই অবশিষ্টের সাথে 5/12 গুণ করবেন, কাটাকাটি করা যায় 3, তাহলে 5, 3 সাথে 21, এই 21/5 ভাগ কিন্তু সে আবার খরচ করছে কোথা থেকে? অবশিষ্ট থেকে। তাহলে অবশিষ্ট ছিল তার কাছে, এই 7/3 ভাগ খরচ করার পরে তার কাছে আছে 7/4 ভাগ, এই যে 7/4 ভাগ এখান থেকে সে আবার ওই অবশিষ্টের 21/5 ভাগ খরচ করে ফেলছে। তাহলে এটা বিয়োগ করে ফেলেন, 5/21 বিয়োগ করে ফেলে দেখলেন 7 আর 21-এর লসাগু, যেহেতু 21কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 21ই লসাগু। তাহলে 3 7 21, 3 4 12 মাইনাস 5, 12 মাইনাস হচ্ছে 5, তাহলে 7/21, 7 দিয়ে কাটাকাটি করলে 1/3। এই যে সে যাবতীয় সব খরচ করার পরে তার কাছে অ্যাকচুয়ালি আছে 3/1 ভাগ, 3/1 ভাগ যে তার কাছে আছে, 3/1 ভাগ, এইটা এসে দেখছে তার কাছে অবশিষ্ট টাকা, আর এইটার পরিমাণ হচ্ছে 1000 টাকা। তাহলে নিচে থাকে কি? মোট অংশ, উপরে থাকে খণ্ডিত অংশ। এই যে খণ্ডিত অংশ মানে কি? 3/1 ভাগ তার কাছে বেঁচে আছে, এই 1 ভাগ যদি 1000 টাকা হয় তাহলে মোট কত? মোট তো তার কাছে ছিল 3 ভাগ, তাহলে 3 ভাগ হচ্ছে 3000 টাকা। অবশিষ্ট 1 ভাগ যদি 1000 হয়, মোট হচ্ছে 3 ভাগ 3000 টাকা। আজকের দিনের হচ্ছে লাস্ট টপিক, এইরকম প্রশ্ন লাস্ট হচ্ছে এমসিকিউ, এইরকম প্রশ্ন কিন্তু অনেকেই আসতে দেখা যায়, মাথায় রাখবেন। এইরকম হর লবের সাথে এত যোগ করলে এত হয়, যত প্রশ্ন আসবে সবগুলো আপনারা দ্রুত করার জন্য করবেন অপশন টেস্ট। লিখে দিলাম, কি করবেন? অপশন টেস্ট। বলতেছে একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে 4/5 হইতে হবে। আপনি অপশন টেস্ট শুরু করবেন, ক নাম্বার থেকে শুরু করি। তাহলে 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়, 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, কাটাকাটি করলে উপরে 4 নিচে 5, তাহলে 4/5 মিলে গেছে। এবার বলতেছে লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটা হাফ হবে। তাহলে লব থেকে যদি আপনি বিয়োগ করেন 5, 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 9 থেকে যদি 5 বিয়োগ করেন তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 2 দিয়ে 4 রে কাটলে কিন্তু আমার নিচে 2 উপরে হচ্ছে 1, তাহলে আনসার কিন্তু হাফ হচ্ছে, মিলে গেছে, ক নাম্বারই হবে আনসার। আপনাকে বললাম কি, তাহলে অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট এটা ক নাম্বার পড়লো? পরীক্ষার হলে সবসময় ইলিমিনেশন যে রুল, তার মানে কোন অপশনটা বাদ দিব, রুল অফ ইলিমিনেশন অনুযায়ী গ হওয়ার প্রায়োরিটি কিন্তু বেশি থাকে, এজন্য গ কে আগে চেক করবেন, গতে অপশন টেস্টগুলো যেগুলো করা লাগবে গতে চেক করবেন। তাহলে এইটার প্রসেস হচ্ছে কি হবে? অপশন টেস্ট করে পরীক্ষাতে বের করবেন। ক্লাস আজকেরটা এখানে শেষ হচ্ছে। ক্লাস করে শিখতে পেরেছেন কিনা, জিনিসগুলা ক্লিয়ার হয়েছে কিনা? ভগ্নাংশের এই বিষয় আজকে কিন্তু জটিল কোনো কিছু ছিল না, 2-1টা টেকনিক ছিল, আর হচ্ছে কিছু জিনিসে বেসিকটা আপনার ক্লিয়ার করার চেষ্টা করেছি। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আগামী ক্লাসের যে রুটিন অনুযায়ী টপিক রয়েছে, রুটিনটা ফলো করবেন, প্রতিদিন ক্লাসে উপস্থিত হবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।